শরণে আমার ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাস লেট হয়েছে, দুঃখিত। দুঃখিত বলতে এখানে গান চলতেছিল এতক্ষণ, থামতে থামতে গানটা একটু লেট হয়ে গেল। ম্যাপের ক্লাস যারা করবে তাদের মেনশন করে দেন, হ্যাঁ? আপনাদের পরিচিত যদি কেউ থাকেন। ঠিক আছে। ওকে, ভর্তি হচ্ছে না কেন? আমাদের বেশি বেশি যদি না হয় তাহলে আমরা মজা পাবো না তো। বেশি হবে, কম্পিটিশন হবে, পরীক্ষা হবে, সেটা না হলে তো মজা পাওয়ার কিছু নাই। ওকে, দেখেন ম্যাপ 2, ম্যাপের অনের ক্লাস আমরা রেখার ধারণা দেখেছিলাম। ম্যাপে 2-তে আমরা রেখার ধারণা দেখব, এবং রেখার ধারণা বলতে আমরা খ নম্বর দেখি। খ নম্বরটা হলো দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা সরি, মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা এর আরেকটা নাম আছে, সেটা হলো মেরিডিয়ান। আরো একটা নাম আছে গ্রিনিচ রেখা। গ্রিনিচ রেখা, মূল মধ্যরেখা, মেরিডিয়ান, গ্রিনিচ রেখা। এই গ্রিনিচ রেখাটা হলো যে লন্ডনের গ্রিনিচের উপর দিয়ে, গ্রিনিচের উপর দিয়ে কল্পনা করা হয়। এই জন্য বেসিক্যালি এগুলো কিন্তু সব কাল্পনিক রেখা, একটা রেখাও না যে যে রেখাটা আপনি ধরবেন, ধরে ঝুলবেন, ঝুলে শিলা ফেলাবেন, তারপরে কুচি কুচি করে কাটবেন, এটা কিন্তু সেরকমের না। এই রেখাগুলো হলো সব কাল্পনিক রেখা। ঠিক আছে, সবগুলো কাল্পনিক রেখা। মূল মধ্যরেখা এটা, এই হলো পৃথিবী। যে কোনো রেখার উপরে উত্তর বলেছিলাম। আমি রেখাটা একটু আরেকবার দিই, কারণ এটা একটু ডিম্বাকৃতি হয়ে গেছে, এটা চ্যাপ্টাকৃতি না হলে হবে না। এই এইবার কিছুটা হয়েছে। এর উপরে উত্তর, নিচে দক্ষিণ। নিচে দেখা যায় না? এখন দেখা যাবে। নিচে হলো দক্ষিণ, বামে হলো পশ্চিম, ডানে পূর্ব। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম এটা নিরক্ষরেখা। এখন দেখবো আমরা উত্তর থেকে দক্ষিণে 0 ডিগ্রি বরাবর এই রেখাটা। এই রেখাটার নামই মূল মধ্যরেখা। এবং এই রেখাটার ডান দিকে পূর্ব গোলার্ধ, বাম দিকে পশ্চিম গোলার্ধ। বাংলাদেশ এখানে, তার মানে বাংলাদেশটা হলো, বাংলাদেশটা হলো পূর্ব গোলার্ধে অবস্থিত। পূর্ব গোলার্ধে, অর্থাৎ বাংলাদেশ মূল মধ্যরেখার ডানে বা পূর্বে। আর বাংলাদেশ একই সাথে যখন নিরক্ষরেখা ছিল তার উত্তরে ছিল, উপরে ছিল। এই রেখাটার এখানে গ্রিনিচ, এখানে যে টাচ করেছে এই জায়গাটার নাম গ্রিনিচ। আর এদিক থেকে যে রেখাটা গেছে 0 ডিগ্রি বরাবর, এই রেখাটা হলো নিরক্ষরেখা, যেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। আর এই নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখা যেখানে মিলিত হয়েছে, এটা হলো আফ্রিকার, আফ্রিকার পশ্চিমে গিনি উপসাগরে, গিনি উপসাগরে মিলিত হয়। পরীক্ষা আসে
মূল মধ্যরেখা ও নিরক্ষরেখা কোথায় মিলিত হয়? আফ্রিকার পশ্চিমে গিনি উপসাগরে মিলিত হয়। আফ্রিকার পশ্চিমে গিনি উপসাগরে মিলিত হয়। নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখা এখানে মিলিত হয়ে থাকে। ক্লিয়ার? এখন মূল মধ্যরেখা আসলে কি? মূল মধ্যরেখা যদি বলি সেটা হলো যে আহ উত্তর থেকে দক্ষিণে, উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর মাঝখান বরাবর, মাঝখান বরাবর 0 ডিগ্রি মানে যে রেখা কল্পনা করা হয়, যে রেখা কল্পনা করা হয় তা মূল মধ্যরেখা, তা মূল মধ্যরেখা। এই রেখার ডানে, এই রেখার ডানে পূর্ব গোলার্ধ এবং বামে পশ্চিম গোলার্ধ। বামে পূর্ব গোলার্ধ, ডানে পশ্চিম গোলার্ধ। এই রেখায় সময়ের পার্থক্য হয় না। এই রেখায় সময়ের পার্থক্য হয় না। অর্থাৎ যদি এখানে সকাল 10টা বাজে, এই জায়গায় সকাল 10টা হবে, একই সময়, অর্থাৎ একই রেখা একই সময় থাকবে। তাহলে এই রেখার ডানে হলো পূর্ব গোলার্ধ, বামে হলো পশ্চিম গোলার্ধ। দুটি রেখার বৈশিষ্ট্যের মধ্যে আমরা যেটা দেখেছিলাম, দুটি রেখার বৈশিষ্ট্যের মধ্যে যেটা আমরা দেখেছিলাম সেটা হলো যে নিরক্ষরেখায় ঋতুর বৈচিত্র্যতা নাই, এখানে কোনো ঋতুর পরিবর্তন হয় না। আর মূল মধ্যরেখা কোনো সময়ের পরিবর্তন হয় না, মানে সময়ের পার্থক্য থাকে না, সব জায়গায় একই সময় থাকে। আবার এই নিরক্ষরেখায় সব জায়গায় একই জলবায়ু বিরাজ করে। তার মানে পার্থক্যটা হলো নিরক্ষরেখার মাধ্যমে একটা অঞ্চলের জলবায়ু জানতে পারবেন, আর দ্রাঘিমা রেখার মাধ্যমে একটা অঞ্চলে সবাই সম্পর্কে ধারণা রাখা যাবে। আর অবস্থান তো রেখাগুলো তো অবস্থান দেখাবেই, যে মানে অবস্থান সম্পর্কে তো ধারণা দেয়। অতিরিক্ত ইয়া হলো যে রেখাগুলো সময় এবং ইয়া নির্দেশ করে, জলবায়ু নির্দেশ করে, সময় এবং জলবায়ু নির্দেশ করে। এবারে রেখার ধারণার মধ্যে আমরা গ নম্বরে চলে যাই। গ নম্বরে অক্ষরেখা অথবা এক্সিস লাইন, অক্ষরেখা বা এক্সিস লাইন। এটা আবার কেমন রেখা? এটা হলো ধরেন পৃথিবী, এটা পৃথিবী, পৃথিবীর উপরে উত্তর, এটা আমরা জানি, নিচে দক্ষিণ, উপরে উত্তর নিচে দক্ষিণ, বামে পশ্চিম আর ডানে হলো পূর্ব। দেখেন, আমরা জানি এই রেখাটা 0 ডিগ্রি মানে নিরক্ষরেখা। যখন নিরক্ষরেখা থাকে তখন বুঝতে হবে যে অক্ষরেখাও আছে, মানে 0 ডিগ্রি থাকলে বুঝতে হবে যে 1 ডিগ্রি 2 ডিগ্রিও আছে। এখন ধরেন এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, এখান থেকে আমি একটা দাগ টানলাম, এটা ধরেন 5 ডিগ্রি, এই কোণটার মান, ঠিক এখান থেকে এখানে এটাও 5 ডিগ্রি। এখন যদি আমি এই দুটি রেখাকে যদি যুক্ত করি তাহলে পুরো রেখাটার মান হয়ে যায় 5 ডিগ্রি। ঠিক তেমনি এরকমের এখানেও তো 5 ডিগ্রি হতে পারে, নিচেও 5 ডিগ্রি হতে পারে, এটা 5 ডিগ্রি। এখন দেখেন এটাও 30 ডিগ্রি হতে পারে উপরে, ধরেন এটা 30 ডিগ্রি, এটাও কিন্তু 30 ডিগ্রি হতে পারে। ক্লিয়ার? এখন বলতে পারেন যে ভাই 30 ডিগ্রি কেমন পারেন, মানে এই কেন্দ্র থেকে এখানে কৌণিক দূরত্ব 30 ডিগ্রি বা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেজন্য এটা 30 ডিগ্রি হতে পারে।
এই উপর দিয়ে শূন্যর পর যত উপর দিয়ে রেখা যাবে 90 ডিগ্রি পর্যন্ত সবগুলো উত্তর অক্ষরেখা। নিচ দিয়ে যত একেবারে শূন্যর পরে পয়েন্ট অন থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত যত রেখা যাবে সবগুলো এক একটা অক্ষরেখা, এবং সেটা হলো দক্ষিণ অক্ষরেখা। দ্যাট মিনস দক্ষিণ অক্ষরেখা বললে নিরক্ষরেখার নিচে, উত্তর অক্ষরেখা বললে নিরক্ষরেখার উপরে অবস্থান করবে। এইটা হলো মূল কথা, যে অক্ষরেখা এটা উত্তর বললে উপর দিয়ে, আর দক্ষিণ বললে নিরক্ষরেখার নিচ দিয়ে অবস্থান করবে। যেমন বাংলাদেশের অবস্থান এখানে 20 থেকে 26 ডিগ্রি, 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। উত্তর অক্ষাংশ এই জায়গাটার মধ্যে বাংলাদেশ অবস্থিত। তো বাংলাদেশ কোন জায়গায় অবস্থিত সেটা জানতে হলে সেটা হলো আপনার দ্রাঘিমা রেখা জানতে হবে। দ্রাঘিমা রেখা হলো এই যে মূল মধ্যরেখা, যেটা এরকমের 0 ডিগ্রির পর যত রেখা ডান দিক দিয়ে যাবে সব পূর্ব দ্রাঘিমা রেখা, বাম দিক থেকে যত রেখা যাবে সবগুলো পশ্চিম দ্রাঘিমা রেখা। এবং যখনই এই দ্রাঘিমা রেখার অবস্থানটা বুঝে যাবেন তখনই বোঝা যাবে যে একটা দেশের অবস্থান কোথায়। মনে হয় বুঝতে পারছেন। এখন অক্ষরেখা হলো কি? অক্ষরেখা হলো নিরক্ষরেখা সমান্তরাল, নিরক্ষরেখা সমান্তরাল বিভিন্ন মানে কল্পিত রেখা। নিরক্ষরেখা সমান্তরাল বিভিন্ন মানে কল্পিত রেখা, এটা হলো অক্ষরেখা। এই রেখার মাধ্যমে, এই রেখার মাধ্যমে কোনো অঞ্চলের জলবায়ু ও অবস্থান সম্পর্কে জানা যায়। জলবায়ু অবস্থান সম্পর্কে জানা যায়। বিডি বিডি 20 ডিগ্রি 34 মিনিট বিডি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত, অক্ষাংশ পর্যন্ত অবস্থিত। 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষাংশে বাংলাদেশ অবস্থিত। এটা পরীক্ষা আসছিল 36তম প্রিলিতে, এই প্রশ্নটা পরীক্ষা আসে। এখন আমরা দ্রাঘিমা রেখা দেখলেই আমরা কিন্তু কিছু বিষয় বুঝে ফেলবো। দেখেন, এবারে দেখি ঘ নম্বর, দ্রাঘিমা রেখা। এটা ইংলিশে বলে রিজ, RIDG, রিজ, দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা ঠিক কি রকমের সেটা হলো, এটা উত্তর থেকে দক্ষিণে 16 ডিগ্রি বরাবর হলো মূল মধ্যরেখা, এবং এই মূল মধ্যরেখার ডান দিক দিয়ে যত রেখা যাবে সবগুলো এক একটা দ্রাঘিমা রেখা, বাম দিক দিয়ে যা যাবে সব হলো এক একটা পশ্চিম দ্রাঘিমা রেখা। তার মানে আমরা এটাকে ধরতে পারি 50 ডিগ্রি, এটা হলো পশ্চিম দ্রাঘিমা রেখা। আর এটাও যদি 50 ডিগ্রি হয়, এটা 50 ডিগ্রি, এটা হলো পূর্ব দ্রাঘিমা রেখা, পূর্ব দ্রাঘিমা রেখা। তার মানে আমরা দেখলাম এটা হলো 0 ডিগ্রি, মনে পড়ে কিনা দেখেন। বাংলাদেশটা হলো 20 থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষাংশে, 0 থেকে 20 আগে 20 ডিগ্রি, এটা হলো 26 ডিগ্রি, মিনিট লেখার দরকার নেই। আর বাংলাদেশ হলো 88 থেকে 92 ডিগ্রির মধ্যে, 88 ডিগ্রি থেকে প্রায় 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। তাহলে ধরেন এটার মান 88 ডিগ্রি প্রথমটা, কারণ 0 থেকে প্রথম হলো 88, এরপরে 92 ডিগ্রি।
ঠিক এই রেখাটার মধ্যে এই জায়গাটায় বাংলাদেশ অবস্থিত, এখানে বাংলাদেশ অবস্থিত। তাহলে বাংলাদেশ হলো, মনে রাখবেন আগে দ্রাঘিমা রেখার সংজ্ঞাটা লিখি, মানে মূল মধ্যরেখা, মূল মধ্যরেখাকে মূল মধ্যরেখা সমান্তরাল অর্ধবৃত্তাকার, অর্ধবৃত্তাকার রেখাসমূহ দ্রাঘিমা রেখা। মূল মধ্যরেখার ডান দিক দিয়ে গেলে পূর্ব দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখার ডান দিক দিয়ে গেলে, ডান দিক দিয়ে গেলে পূর্ব দ্রাঘিমা রেখা, এবং বাম দিক দিয়ে গেলে পশ্চিম দ্রাঘিমা রেখা হয়। ডান দিক দিয়ে গেলে পূর্ব দ্রাঘিমা রেখা, আর বাম দিক দিয়ে গেলে পশ্চিম দ্রাঘিমা রেখা হয়। বিডি 88 ডিগ্রি থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত, 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। বাংলাদেশের অবস্থানটা আমি এখন একটু পরেই দেখাবো। 88 থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। যে কোনো ম্যাপের উপরে উত্তর হবে, এটা মনে রাখবেন। তাহলে বাংলাদেশটা ঠিক এখানে, কিন্তু এইটা কিন্তু বাংলাদেশ, এটাই কিন্তু বাংলাদেশ। এই বাংলাদেশের দক্ষিণের সীমা একেবারে 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা। অনেকেই মনে করতে পারতাম যে দক্ষিণের সীমা 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা, দক্ষিণে তো দক্ষিণ অক্ষরেখা হবে, আসলে না। দক্ষিণ অক্ষরেখা হয়তো যদি বাংলাদেশের সীমাটা এই জায়গায় চলে আসতো, দক্ষিণ গোলার্ধে যদি আসতো দক্ষিণের সীমা, তাহলে দক্ষিণ অক্ষরেখা বলা যেত। উত্তরের সীমা একেবারে উপরের পয়েন্ট যেটা, সেটা কিন্তু 26 ডিগ্রি উত্তর অক্ষরেখা। ঠিক তেমনি বামে মানে পূর্ব, উপরে উত্তর, বামে পূর্ব, সরি পশ্চিম। পশ্চিমের সীমা হলো 88 ডিগ্রি দ্রাঘিমা রেখা, 88 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। পূর্ব মানে মূল মধ্যরেখা ডানের জন্য। পরেরটা হলো 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। অর্থাৎ পূর্বের সীমা 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, পশ্চিমের সীমা মানে যে কোনো ম্যাপের উপরে উত্তর, তাহলে পশ্চিম বামে, বামে পশ্চিম মানে পশ্চিমের সীমা হলো 88 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এইটা হলো বাংলাদেশের অবস্থান, এবং এটা পরীক্ষা আসছিল। এখন আমি আপনাকে একটা ধাঁধা দিই, ধাঁধা দিলে আপনি বুঝতে পারবেন যে দেশটা কোথায় আছে। ঠিক আছে, ধাঁধাটা আমি দিচ্ছি, চিত্রটা এঁকে, তাহলে আপনি বুঝতে পারবেন দেশটা কোথায় অবস্থিত। এত কম শিক্ষার্থী হলে জোশ হয় না। অনেকে বললো ভাই 47 শুরু করেন, ভর্তি হবো ভর্তি হবো, এখন ভর্তি হয় না। 46-এর পরীক্ষার আগে মনে হয় অনেকেই ভাবতেছে কি করবে। দেখি বারবার দেখি, ওকে। এখন দেখেন, ধরে নেন এটা হলো পৃথিবী, এটা হলো মূল মধ্যরেখা, এটা হলো দ্রাঘিমা রেখা, এই এটা মূল মধ্যরেখা, এটা হলো নিরক্ষরেখা। এ বি সি ডি একটা দেশের অবস্থান,
17 ডিগ্রি থেকে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ। দেশটা কোন ব্লকে হবে? দেশটা কোন ব্লকে হবে? কোন জায়গাটা হবে? বলেন, কমেন্ট করেন, যে কজন দেখতেছেন কমেন্ট করেন। বি, একজন কমেন্ট করছেন বি। হ্যাঁ, 3জন বি করছেন। ওকে, তাহলে দেখেন 17 থেকে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, এটা 0 ডিগ্রি। তাহলে দক্ষিণ বললে নিচে হবে, নিচে হলে এটা যদি 5 হয়, এটা 10 হয়, এটা হবে 15, তাহলে এটা হবে 17 ধরে নেই। তাহলে এটা হবে 17 ডিগ্রি, 17 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, দক্ষিণ অক্ষরেখা। তাহলে বলছে 17 থেকে 30, তাহলে 17 থেকে 30 ধরেন, এইটা 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। দক্ষিণ বলার কারণে নিচে হবে। 50-60 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, এটা 0 ডিগ্রি। তাহলে পশ্চিম দ্রাঘিমা রেখা বললে বামে হবে। পশ্চিম বলছেন, পূর্ব পূর্ব হইতো যদি ডানে হইতো, কারণ যে কোনো ম্যাপের উপরে উত্তর। তো 10, 20, 30, 40, 50 আর 60, এটা 50 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি। এই জায়গাটা হলো, এটা হলো বাংলাদেশ না, সরি এটা বাংলাদেশ না, এই দেশটা অবস্থিত। তো অবশ্যই বি উত্তর হবে। আপনারা বুঝে গেছেন। এ হবে না রে রাফিউল করিম, রাফিউল করিম এ হওয়ার চান্স নাই এখানে। এ হবে না, কারণ উত্তর অক্ষাংশ বললে এ হইতো, এটা দক্ষিণ বলছে, সেজন্য বি হবে। বি নাম্বারটা হবে উত্তর। আপনারা অন্তত অন্তত রেখাংশ, অক্ষাংশ, দ্রাঘিমাংশ বুঝতে পারছেন। এখন একটা কথা মনে রাখবেন, মানে একটা বাক্য, এই বাক্যটা কিন্তু পরীক্ষায় থাকে, এখান থেকে কোশ্চেন করে। মনে রাখতে হবে অক্ষরেখা এটা হচ্ছে বৃত্তাকার, আর দ্রাঘিমা রেখা এটা হচ্ছে অর্ধবৃত্তাকার, অর্ধবৃত্তাকার। এটা কেমনে হলো, কেমন হলো, মানে ধরেন একটা বল, একটা বলে যদি আপনি দাগ দেন, চারদিকে দাগ দিতে পারবেন, একটা দাগ আর একটা দাগ সাথে মিশে যাবে, সেটা হলো অক্ষরেখা, বৃত্তাকার। মানে দাগ শুরু করছেন স্টার থেকে, গোলাকার হয়ে এসে যাবে, সেটা হলো বৃত্তাকার অক্ষরেখা। আর দ্রাঘিমা রেখা হলো দুই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দুকে যোগ করবেন, তখন এইভাবে যোগ করতে করতে দাগ দিলে অটোমেটিক মানে রেখাগুলো ফিল আপ হবে। তার মানে এই রেখাটা কিন্তু হলো কি অর্ধবৃত্তাকার। মানে এই যে বল, এই বলের এখান থেকে এখানে যাবে, এদিক থেকে ঘুরে যাচ্ছে না, ওইটা হলো ভিতর দিয়ে যাবে, মানে বলটার ভিতরে কাটলে তারপরে রেখাটা আলাদা করা যাবে। তার মানে এই যে মাঝখান দিয়ে যাচ্ছে এই রেখাটা হলো এলো অর্ধবৃত্তাকার, আর এদিক থেকে যেটা যাবে সেটা হলো বৃত্তাকার, কারণ এই রেখাটা ওদিক থেকে ঘুরে আসতেছে, উপরের প্লেটে ঘুরে আসতেছে। আর এখানে উপরের প্লেটে অর্ধেক আর বাকিটা অন্য অর্ধেক, কাটার পরে বোঝা যাবে। এই জন্য দ্রাঘিমা রেখা হয় অর্ধবৃত্তাকার আর অক্ষরেখা হলো বৃত্তাকার। আরেকটা হলো অক্ষরেখার মাধ্যমে জলবায়ু জানা যায়, জলবায়ু জানা যায়। দ্রাঘিমা রেখার মাধ্যমে সময় জানা যায়, অক্ষরেখার মাধ্যমে জলবায়ু জানা যায়, আর দ্রাঘিমা রেখার মাধ্যমে সময় জানা যায়। রেখার ধারণা হলো এটা। এখন আমরা
পড়বো যেটা সেটা হলো কয়েকটি কয়েকটি গুরুত্বপূর্ণ রেখা, কয়েকটি গুরুত্বপূর্ণ রেখা, কয়েকটি গুরুত্বপূর্ণ রেখা সম্পর্কে জানবো এখন। 1 নম্বর, 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। লিখব উত্তর প্রশান্ত মহাসাগর মাইনাস দক্ষিণ প্রশান্ত মহাসাগর। উত্তর আটলান্টিক মহাসাগর মাইনাস দক্ষিণ আটলান্টিক মহাসাগর। আরব সাগর মাইনাস ভারত মহাসাগর। বঙ্গোপসাগর মাইনাস ভারত মহাসাগর। প্রত্যেকটা মাইনাস। আর এই দুটি সাগরের মাঝে যেটা সেটা হলো 10 ডিগ্রি চ্যানেল। এটাকে বলা হয় 10 ডিগ্রি চ্যানেল। এই বঙ্গোপসাগরের নিচে লিখি আন্দামান, আর ভারত মহাসাগরের নিচে লিখি নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান দ্বীপপুঞ্জ আর একটা হলো নিকোবর দ্বীপপুঞ্জ। এই দুটি দ্বীপপুঞ্জকে একত্রে বলে 10 ডিগ্রি চ্যানেল, এবং এই দ্বীপ দুটি অঞ্চল ভারতের দখলে, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। কিছুই বুঝি নাই, লিখে ফেলেন, তারপরে বুঝতে পারবেন। আপনি ম্যাপ থাকলে, যদি আপনার কাছে ম্যাপ থাকে তাহলে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা বের করেন। 0 ডিগ্রি বের করার পরে 0 ডিগ্রির উপরে হবে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা স্থান জানা যাবে দুইটার মাধ্যমেই। দুইটার মাধ্যমেই স্থান জানা যাবে। ভূমধ্য দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা দুইটার মাধ্যমে স্থান জানা যাবে। কিন্তু স্পেশালি অক্ষরেখা জলবায়ু সম্পর্কে ধারণা দিবে, আর দ্রাঘিমা রেখা হলো সময় সম্পর্কে ধারণা দিবে। এখন এটার বিষয়টা দেখি। আপনারা ক্লাস নোট শেয়ার করবেন গ্রুপে। ক্লাস হলে ক্লাসের নোট শেয়ার করবেন। তাহলে যেটা হবে যে যারা ক্লাস করে নাই বা করতে পারে নাই তাদের একটু উপকার হবে, প্লাস আপনার ভুল ভ্রান্তি থাকলে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? দেখেন এইটা, সেটা হলো এটাই দেখেন, এই রেখাটা 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এটা ভারত, এটা বাংলাদেশ।
এটা তো মিয়ানমার, এটা শ্রীলঙ্কা, এইটা মালদ্বীপ, এটা হলো সুমাত্রা, এটা মালয়, মালয় মানে মালয়েশিয়া, এটা সুমাত্রা, এটা হলো বঙ্গোপসাগর, এর নিচে হলো ভারত মহাসাগর। তার মানে শ্রীলঙ্কা ভারত মহাসাগরে, মালদ্বীপ ভারত মহাসাগরে, সুমাত্রা ভারত মহাসাগরে। এই রেখাটার মাঝে উপরে হলো আন্দামান, নিচে হলো নিকোবর। এই দুটি দ্বীপকে একত্রে বলা হয় 10 ডিগ্রি চ্যানেল। কেন বলা হয় তাও আমরা জানতে পারবো। আমার ভিউ ম্যাপটা আসবে একটু কয়েকদিন পরে, রিসেন্ট ভিউটা বের হওয়ার পরে ভিউ ম্যাপ আসবে, তখন কিনেন। আর এখন কোনো ম্যাপ থাকলে সেটা দেখতে পারেন। এটা হলো আরব সাগর, দেখেন আরব সাগর, আরব সাগরের নিচে হলো ভারত মহাসাগর। দ্যাট মিনস আরব সাগর এখানে। এই যে লাক্ষাদ্বীপ, ভারতের সাথে মিয়ানমারের সাথে মালদ্বীপের সাথে যেই ঝামেলাটা চলতেছে লাক্ষাদ্বীপকে নিয়ে, এই লাক্ষাদ্বীপের মালিকানা কিন্তু ভারতের, কিন্তু লাক্ষাদ্বীপের অবস্থান কিন্তু আরব সাগরে, ভারত মহাসাগরে না, আরব সাগরে অবস্থান। তার মানে এই যে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এই রেখাটা পৃথক করেছে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরকে, আরব সাগর এবং ভারত মহাসাগরকে। এদিকে আগালি প্রশান্ত, উত্তর প্রশান্ত এবং দক্ষিণ প্রশান্তকে। এদিকে বামে আগালি দেখা যাবে যে উত্তর আটলান্টিক উপরে, নিচে দক্ষিণ আটলান্টিক। অর্থাৎ এই রেখাটার এই সীমানা হিসেবে কাজ করে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এটা এই সমস্ত বিভক্তির ক্ষেত্রে কাজ করে থাকে। আমার মনে হয় 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা বুঝতে পারছেন। 10 ডিগ্রি চ্যানেল বলা হয় কেন, এই দুইটাকে 10 ডিগ্রি চ্যানেল বলা হয় কারণ এর মাঝখান দিয়ে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখাটা গিয়েছে, 10 ডিগ্রি চ্যানেল বলে। চ্যানেল এবং প্রণালীর মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা আমরা মানে হয়তো আগামী 2-1টা ক্লাসের মধ্যেই দেখতে পারবো ইনশাল্লাহ। 2-1টা ক্লাস পরেই আমরা হয়তো দেখতে পারবো। নাম্বার 2 হলো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই রেখাটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখার মান। কর্কট ক্রান্তি রেখার মান, এই কর্কটক্রান্তি রেখাকে ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার। এই রেখার বৈশিষ্ট্য, এক, ঋতুর বৈচিত্র্যতা। ঋতুর বৈচিত্র্যতা। 2, মৌসুমী জলবায়ু। মৌসুমী জলবায়ু বিরাজ করে। নাম্বার 3, সমান শীত সমান গরম। তাই সমান শীত সমান গরম, তাই সমভাবাপন্ন জলবায়ু। সমভাবাপন্ন জলবায়ু। নাম্বার 4, আমি সবগুলো ব্যাখ্যা দেবো। সমান শীত সমান গরম, তাই সমভাবাপন্ন জলবায়ু। নাম্বার 4, কর্কট ক্রান্তি রেখায় অবস্থিত হওয়ায় না বেশি শীত না বেশি গরম, তাই নাতিশীতোষ্ণ জলবায়ু। না বেশি শীত না বেশি গরম, তাই নাতিশীতোষ্ণ জলবায়ু। নাম্বার 5,
নাম্বার 5, কর্কট ক্রান্তি রেখায় অবস্থিত হওয়ায় কর্কট ক্রান্তি রেখায় অবস্থিত হওয়ায় এই জলবায়ুর নাম ক্রান্তীয় জলবায়ু। ক্রান্তীয় জলবায়ু অফ দি ট্রপিক্যাল ক্লাইমেট। আপনার এখানে ঋতুর বৈচিত্র্যতা আছে, ঋতুর বৈচিত্র্যতা থাকলেই তাকে মৌসুমী জলবায়ু বলে। সমান শীত সমান গরম তাই সমাপন্ন জলবায়ু। সমান শীত বলতে এখানে 3 মাসের একটা বিষয় আছে। না বেশি শীত না বেশি গরম নাতিশীতোষ্ণ জলবায়ু। কর্কট রেখা অবস্থিত হয় এই জলবায়ুটা ক্রান্তীয় জলবায়ু বা ট্রপিক্যাল ক্লাইমেট। ব্যাপারটা দেখেন, এটা হলো পৃথিবী, এটা হলো পৃথিবী, এর উপরে উত্তর নিচে দক্ষিণ, বামে পশ্চিম ডানে পূর্ব। এই যে ডট ডট, উপর হলো 26 ডিগ্রি উত্তর আর নিচে হলো 20 ডিগ্রি উত্তর। এখানেই কিন্তু বাংলাদেশটা অবস্থিত। আর এর মাঝখান দিয়ে একটা রেখা গেছে, সেটাই 3.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এটা হলো কর্কট ক্রান্তি রেখা। ঠিক এই নিচেও একটা 3.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা গেছে, দক্ষিণ অক্ষরেখা। এটা হলো উত্তর অক্ষরেখা আর নিচে হলো দক্ষিণ অক্ষরেখা। এবং এই রেখাটার নাম হলো মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা। এবং এটাকে ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। এখন একটা বিষয় দেখেন, ভয়েস আসছে, সাউন্ড ক্লিয়ার না? বেসিক্যালি এখানে গান বাজনা হয়, গান বাজনা হয়, ওদিকে গান বাজনা হয়, এদিকে হলো একটা সাউন্ড। যদি সপ্তাহে জায়গাটা বেরোতাম তখন সমস্যা হবে। এখন একটা বিষয় দেখেন, এর সারাটি দক্ষিণ অক্ষরেখা এবং মকর ক্রান্তি রেখা, এটা কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখাকে ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। কর্কট ক্রান্তি রেখাকে ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার। এখন দেখেন যে এখান থেকে এই জায়গার দূরত্ব এবং এই জায়গার দূরত্ব সমান। যখন সূর্য কিন্তু নিজেও ঘোরে, সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে, এটা ট্রু। সূর্য নিজেও কিন্তু ঘোরে, সূর্যের দক্ষিণায়ন হয় এবং উত্তরায়ণ হয়। যখন এখানে সে 3 মাস এদিকে তীর্যকভাবে কিরণ দেয়, তখন এখানে গরম লাগে আর এখানে তখন ঠান্ডা। আবার এখানে যখন গরম লাগে এখানে ঠান্ডা, কিন্তু চরম ভাবটা এখানে থাকে না। বেসিক্যালি চরম ভাব থাকে হলো সবচেয়ে বেশি গরম কিন্তু নিরক্ষীয় অঞ্চলে। এই জায়গাটা সবচেয়ে বেশি গরম। এবং আফ্রিকার উপর দিয়ে যাওয়ার কারণে দেখবেন ব্রাজিলের উপর দিয়ে, আফ্রিকার উপর দিয়ে এইখানটায় বেশি গরম থাকে। এবং ব্রুনাই, ইন্দোনেশিয়া প্রচুর গরম ওখানে, কারণ কর্কট ক্রান্তি রেখার উপর দিয়ে গেছে, সরি নিরক্ষরেখার উপর দিয়ে গেছে। এখানে চরম ভাব থাকে। আবার এখানে সূর্যের আলো পৌঁছায় না, এখানে বরফ পড়ে, এখানে বরফ পড়ে, যার ফলে এখানে চরম ভাব থাকে এখানে। কিন্তু বাংলাদেশের এই অংশটা চরম ভাব থাকে না, কারণ এখানে সূর্যের ঋতুর পরিবর্তন হয়, কারণ সূর্যের দক্ষিণায়ন এবং উত্তরায়ণ ঘটে। এই জন্য ঋতুর বৈচিত্র্যতা আছে কর্কট ক্রান্তি রেখায়। এটা থাকার কারণে এটা মৌসুমী জলবায়ু এখানে বিরাজ করে। সমান শীত সমান গরম, অর্থাৎ 3 মাস গরম 3 মাস শীত, এই কারণে সমপূর্ণ জলবায়ু। যদিও আমাদের গরম 6-7 মাস পরে, চরম গরম এপ্রিল মাসে, গ্রীষ্ম শুরু হলেই পরে, যখন 14 এপ্রিল পয়লা বৈশাখ হয় তখন থেকে পড়া শুরু করে। না বেশি শীত না বেশি গরম, তাই নাতিশীতোষ্ণ জলবায়ু। চরম ভাব নাই। এজন্য আমাদের জলবায়ুকে, এই কর্কট রেখা অবস্থিত জলবায়ুকে নাতিশীতোষ্ণ জলবায়ু বলে। এই জলবায়ু কিন্তু বাংলাদেশে না,
এই রেখায় যারা অবস্থিত সবার, যেমন মেক্সিকো, পরীক্ষা একবার আসছিল বাংলাদেশের মতো কোন দেশের জলবায়ু বাংলাদেশের মতো, মেক্সিকোর জলবায়ু বাংলাদেশের মতো, এটা মনে করতে হবে, কারণ এটা কর্কট রেখা অবস্থিত। কর্কট ক্রান্তি রেখা অবস্থিত হওয়ায় তাই জলবায়ুর নাম ক্রান্তীয় জলবায়ু অথবা ট্রপিক্যাল ক্লাইমেট, কারণ ট্রপিক অফ ক্যান্সার। তাহলে বাংলাদেশের এরকম প্রশ্ন আসে, বাংলাদেশের জলবায়ু 9 কোনটি, বা জলবায়ু কোনটি 9 কোনটি, 9 কোনটি বলতে মনে রাখবেন এখানে সম্ভাবপূর্ণ, এটা আমাদের জলবায়ু, নাতিশীতোষ্ণ আমাদের জলবায়ু, ক্রান্তীয় আমাদের জলবায়ু, ট্রপিক্যাল আমাদের জলবায়ু, ঋতুর বৈচিত্রতা বা মৌসুমী জলবায়ু, এটা আমাদের জলবায়ু। দেখেন ঋতুর বৈচিত্র্য আসতে বলি মৌসুমী জলবায়ু, সমান শীত সমান গরম বলে সম্ভাবপূর্ণ জলবায়ু, না বেশি শীত না বেশি গরম বলে নাতিশীতোষ্ণ জলবায়ু, কর্কট রেখা অবস্থিত বলে ক্রান্তীয় জলবায়ু বা ট্রপিক্যাল ক্লাইমেট। আই থিংক বুঝতে পারছেন, ঠিক আছে? এবারে আসি রেখা গণনার পরের রেখায়। কর্কট ক্রান্তি রেখা দেখলাম, এবার দেখি মকর ক্রান্তি রেখা। তাহলে বাংলাদেশের মতো প্রায় সমান জলবায়ু আছে মেক্সিকোর জলবায়ু। নাম্বার 3, 3.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অক্ষরেখা, এটা হলো মকর ক্রান্তি রেখার মান। মকর ক্রান্তি রেখার মান, এই রেখা অবস্থিত দেশসমূহে মহাদেশীয় মহাদেশীয় বা মহাসাগরীয় জলবায়ু বিরাজ করে। মকর ক্রান্তি রেখার মান হলো 3.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এই রেখা অবস্থিত দেশসমূহে মহাদেশীয় বা মহাসাগরীয় জলবায়ু বিরাজ করে। হঠাৎ ঝড় বৃষ্টি এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। হঠাৎ ঝড় বৃষ্টি এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। হঠাৎ ঝড় বৃষ্টি এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এখন দেখেন এইটা হলো পৃথিবী, এটা 0 ডিগ্রি, আগেও বলেছিলাম। এইটা হলো 3.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, দক্ষিণ অক্ষরেখা। এখন দেখেন এই রেখাটা আপনি দেখেন অস্ট্রেলিয়ার উপর দিয়ে গেছে, ম্যাপ থাকলে দেখবেন অস্ট্রেলিয়ার উপর দিয়ে গেছে, আফ্রিকার উপর দিয়ে গেছে, এদিকে লাতিন আমেরিকার উপর দিয়ে গেছে। দেখেন এই রেখাটা 3টা মহাদেশের উপর দিয়ে গেছে, আফ্রিকার উপর দিয়ে গেছে, অস্ট্রেলিয়ার উপর দিয়ে গেছে, দক্ষিণ আমেরিকার উপর দিয়ে গেছে। তাহলে 3 মহাদেশের উপর দিয়ে যায়। আবার দেখেন এই রেখাটার এখানে প্রশান্ত, এখানে আটলান্টিক, এখানে ভারত মহাসাগর। আবার এইদিকে এই যে প্রশান্ত মহাসাগর, পৃথিবীতে গোল, এই প্রশান্ত মহাসাগর আবার এখানে, এই যে প্রশান্ত মহাসাগর, পৃথিবী গোল না, এখান থেকে এদিকে গেলে সে দক্ষিণ আমেরিকা আসতে পারবে। অস্ট্রেলিয়া থেকে যদি কেউ একটু আগায় তাহলে সে দক্ষিণ আমেরিকা আসতে পারবে। এখন দেখেন এটা প্রশান্ত, এটা আটলান্টিক, এটা ভারত মহাসাগর, এটা আবার হলো কি প্রশান্ত। তাহলে 3টা মহাদেশের উপর দিয়ে গেছে, প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগর। 3টা মহাসাগর দিয়ে যায় এবং 3টি মহাদেশের উপর দিয়ে যায়, যে কারণে এখানে জলবায়ুকে মহাদেশীয় জলবায়ু বা মহাসাগরীয় জলবায়ু বলে। কারণ এখানে প্রচুর পরিমাণ, আবার এই দক্ষিণ গোলার্ধে এটা কিন্তু উষ্ণ থাকে, উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধে একটু উষ্ণ। উষ্ণ কারণ এখানে জলরাশি বেশি এবং এখানে তাপমাত্রা বেশি পড়ে। দেখেন মানে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু তাপ বেশি পড়ে, তারপরে নিরক্ষীয় অঞ্চল থেকে এই জায়গাটা তাপ একটু বেশি থাকে।
তাহলে এখানে যখন উষ্ণ হয় পানিটা, এখানে উষ্ণ হয়ে এটা এই জলবায়ু মানে জলীয় বাষ্প সহ ভারী বায়ুটা গিয়ে উপকূলে ধাক্কা দেয়, এবং উপকূলে ধাক্কা দিলে উপকূলে হঠাৎ ঝড় বৃষ্টি হয়ে থাকে। তাহলে মহাদেশীয় মহাসাগরীয় জলবায়ু কেন বলে? তাহলে এখানে বলতে পারি ছোট্ট করে যে এই রেখা তিনটি মহাদেশ ও তিনটি মহাসাগর অতিক্রম করে। তিনটি মহাদেশ ও তিনটি মহাসাগর অতিক্রম করে। এই রেখা তিনটি মহাদেশ ও তিনটি মহাসাগর অতিক্রম করে। বুঝেন না এই ব্যাপারটা? এবারে আসেন, চার নম্বর 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এটা হলো পৃথিবীর দীর্ঘতম সীমান্ত রেখা। পৃথিবীর দীর্ঘতম সীমান্ত রেখা। ইউএসএ মাইনাস কানাডা। 8888 কিলোমিটার। দেখেন 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা, আপনি ম্যাপ দেখলে দেখবেন এখানে 0 ডিগ্রি, আপনি উপরে যান দেখবেন এখানে আছে 45 ডিগ্রি আর উপরে আছে 60 ডিগ্রি। এখান থেকে যদি আপনি ভাগ করেন 49 ডিগ্রি, দেখবেন এই রেখাটা এই রকমের, এটা হলো ইউএসএ আর উপরে এই দেশটা হলো কানাডা। দেখবেন এই যে সীমান্ত রেখাটা, এটা 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এবং যার নিচে হলো ইউএসএ, পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ, আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হলো কানাডা, উপরে কানাডা নিচে ইউএসএ, মাঝখানে এই জায়গাটা হলো 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এবং এটাকে বলা হয় পৃথিবীর দীর্ঘতম সীমান্ত রেখা। সোজা গেছে একেবারে রেখাটা। এই রেখাটার এক পাশে হলো কানাডা, এক পাশে হলো ইউএসএ। নাম্বার 5 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তিনটি মহাদেশ, ওই যে অস্ট্রেলিয়া মহাদেশ, ওশেনিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ আর দক্ষিণ আমেরিকা মহাদেশ, আর তিনটি মহাসাগর বলতে হলো প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগর। প্রশান্ত, আটলান্টিক ও ভারত মহাসাগর। বুঝলেন ব্যাপারটা? 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা খুবই ইন্টারেস্টিং, মনোযোগ দিয়ে দেখতে হবে। উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করে। উত্তর কোরিয়া মাইনাস দক্ষিণ কোরিয়া, এবং এই বিভক্তিটা হচ্ছে 1945 সালে। 1945 সালে দেখেন বিভক্তিটা লেখো 1945 সালে, আর উত্তর কোরিয়ার নিচে নাকি স্বাধীন 1948 কমা ইউএসএ, দক্ষিণ ইউএসএ না, কমা সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। বর্তমান যে রাশিয়া তার নাম একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল। দক্ষিণ কোরিয়া 1948, এটার পাশে নাকি ইউএসএ। তার মানে ইউএসএ থেকে স্বাধীন হয় দক্ষিণ কোরিয়া 1948 সালে, আর সোভিয়েত ইউনিয়ন স্বাধীন হয় 1948 সালে, একই সাথে ইউএস সোভিয়েত ইউনিয়ন থেকে। এখানে তাদের মধ্যে মনে রাখি যুদ্ধ 1950 থেকে 53, এই সময় তাদের মধ্যে একটা যুদ্ধ হয়, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার যুদ্ধ 1950 থেকে 1953। আমরা এখানে আসবো যে কেন ঝামেলাটা হচ্ছে। দেখেন এইটা হলো চীন, আর এই দিকটা উপরে, এর পুরোটা হলো রাশিয়া।
একেবারে পৃথিবীর 16 ভাগের 6 ভাগ রাশিয়া, তো আগে থেকে আমরা জানি অনেক বড় রাশিয়া, এমনি অনেক বড়, সেটা আমরা জানি। আর এই জায়গাটায় এইখানটায় সাগর আছে, পিট সাগর। পিট সাগর, যেটাকে ইংলিশে বলা হয় ইয়েলো সি। পিট সাগরকে ইংরেজিতে বলা হয় ইয়েলো সি। এই জায়গাটা একটা উপদ্বীপ আছে, এইটা হলো কোরীয় উপদ্বীপ। কোরীয় উপদ্বীপ। উপদ্বীপ কাকে বলে সেটা একটু জেনে নেই। উপদ্বীপ অথবা পেনিনসুলা, এটা হলো তিন দিক স্থল, একদিক জল। তিন দিক স্থল, একদিক জল, এটা হলো উপদ্বীপ। এটা কোরীয় উপদ্বীপ, তার তিন দিকে জল 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 জল। এখানে জাপান সাগর, এখানে কিন্তু জাপান, সেটা আমরা পরে দেখ। এটা পিট সাগর, নিচে হলো পূর্ব চীন সাগর। তাহলে তিন দিকে সাগর, একদিকে স্থল, দেখবে সেটা কোরীয় উপদ্বীপ। এতটুকু ক্লিয়ার? উপদ্বীপ বা পেনিনসুলা বলা হয় যখন তিন দিকে পানি থাকে আর একদিকে স্থল থাকে, তখন তাকে বলা হয় উপদ্বীপ বা পেনিনসুলা। এই কোরীয় উপদ্বীপ সম্পর্কে একটু জানি। কোরীয় উপদ্বীপ 1910 থেকে 1945 পর্যন্ত জাপানের অধীনে ছিল। জাপানের অধীন ছিল। 1945 সালে যখন জাপান পরাজিত হয়, যুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হয় না 45 সালে, তখন এটা কি করবে, একটা সংস্থা নিয়ে যাবে, জাতিসংঘ নিয়ে যাবে। ইউএন ট্রাস্টিশিপ চুক্তির মাধ্যমে, জাতিসংঘের চুক্তি হয় ট্রাস্টিশিপ চুক্তি, চুক্তির মাধ্যমে কোরিয়াকে বিভক্ত করে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন ও ইউএস এর মধ্যে প্রদান করা হয়। এই ট্রাস্টিশিপ চুক্তি যেটা, এই চুক্তির মেয়াদ ছিল 5 বছর। মেয়াদ 5 বছর। দুইটা দেশকে দিছে ভাগ করে, যে তোমরা স্বাধীনতা প্রদান করে দিবে। 5 বছরের মধ্যে দুই দেশ স্বাধীন করে দেয় 1948 এ। দুই দেশকে স্বাধীনতা প্রদান করে দেয়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হয় কিন্তু 1950 সালে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে, এবং এই জন্য কোরীয় যুদ্ধটা 1950 থেকে 53 পর্যন্ত হয়। 50 সালে কেন শুরু হলো? কারণ 45 এর সাথে 5 যোগ করলে 50 হয়। এই চুক্তির মাধ্যমে কোরিয়াকে বিভক্ত করে রাশিয়া ও ইউএস এর মধ্যে প্রদান করা হয়, এবং তারা 1948 সালে স্বাধীনতা প্রদান করেছে। মৃত্যু লাগছে কোন জায়গায়, যুদ্ধটা বা কেন হলো? সেটার একটা কারণ হলো, এই জাতিসংঘ ভাগ করছে 38 ডিগ্রি উত্তর অক্ষরেখার ভিত্তিতে। এখন স্বাভাবিকভাবেই উপরের দেশটা হবে নর্থ কোরিয়া, নিচে হবে সাউথ কোরিয়া। পৃথিবীর মানচিত্র তো তাই, ম্যাপের উপরে থাকলে উত্তর হয়, নিচে থাকলে দক্ষিণ হয়। এখন 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা এদিক থেকে যাচ্ছে, গেলে এটা সোজা চলে যাবে। কিন্তু ব্যাপারটা হলো, পিট সাগরকে ইংলিশে বলা হয় ইয়েলো সি। এই সাগরটা হলো খনি সমৃদ্ধ। উত্তর কোরিয়া বলে, ভাই আমি 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা মানি না, 38 ডিগ্রি নর্থ বা 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা আমি এটা মানি না। উত্তর কোরিয়া কি করলো? পিট সাগরকে দখলে রাখার জন্য ঠেলতে থাকলো, ঠেলতে থাকতে এই পর্যন্ত নিয়ে আসলো, এখানে নিয়ে আসলো পুরো। আপনি দেখবেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে এটা পার্থক্য হওয়া উচিত ছিল কি, সোজা রেখা। তো সোজা কোনো রেখা না, রেখাটা হলো বাঁকা। কারণ উত্তর কোরিয়া তাকে ঠেলতে ঠেলতে এই পর্যন্ত নিয়ে আসছে, বিকজ পিট সাগরকে বেশি দখলে রাখার জন্য।
এটাই হলো কারণ। দেশের মধ্যে বিরোধের একটা অন্যতম কারণ হলো পিচ সাগর বা ইয়েলো সি। এখন দেখেন এই বর্তমানে কি অবস্থা, যুদ্ধ হলো, যুদ্ধ থামলো, এরপরে তো মাঝে মাঝে তো দ্বন্দ্ব সংঘাত হয়, কিন্তু ব্যাপারটা হলো সাউথ কোরিয়া মনে করলো যে আমার এটা এখানে যেতে হবে, আর উত্তর কোরিয়া বলে না আমার এটা এখানে আসতে হবে। অর্থাৎ উত্তর কোরিয়া চায় যেটা কমায় 33 ডিগ্রি নিচে নিয়ে আসবে, অর্থাৎ এই পর্যন্ত নিয়ে আসবে, আর সাউথ কোরিয়া চায় যে উপরে যাবে। শেষ পর্যন্ত দেখলো আসলে উত্তর কোরিয়ার সাথে সাউথ কোরিয়া পারবে না, তাই সাউথ কোরিয়া দুটো স্টেপ নেবে। একটা স্টেপ নিল যে এখানে একটা স্বয়ংক্রিয় সীমানা প্রাচীর দিল। পৃথিবীর প্রথম দেশ দক্ষিণ কোরিয়া যারা স্বয়ংক্রিয় মিলিটারি একটা লাইন দেয়, মানে স্বয়ংক্রিয় মানে কি, এখানে এমন ভাবে বেসটা তৈরি করা হয়েছে যে যদি কোনো মানুষ ওখানে যায় তাহলে অটো ফায়ার হবে। উপদ্বীপ, তিন দিক জল, আমি সরি, তিন দিক জল আর একদিক স্থল, উল্টা লিখে ফেলছি রে ভাই। আর তিন দিক স্থল হলে সেটা হলো উপসাগর, আল্লাহ সরি, তিন দিক জল আর একদিক স্থল, এটা হলো উপদ্বীপ। উপদ্বীপ একটু কারেক্ট করে না, তিন দিক জল একদিক স্থল। ধরো বলি একটা লিখে একটা, সরি তো সরি লস আমি ভুল হয়ে গেছে কি, মুঝে একটা কারণ দেখাই যে তিন দিকে জল আর এখানে লিখে স্থল, বুঝতে কেমন লাগে, টিচারই ভুল করে হয়ে গেছে। তো যাও এখন বিষয়টা হলো এই এখানে মানে কি সীমানায় যাবেন আপনি, ধর আপনি গেছেন ভালো লাগতেছে মানুষের মধ্যে দেখুন অটোমেটিক দক্ষিণ কোণে ফায়ার হবে, মানে ওখানে গেলেই অটো ফায়ার হবে, মানে অটোমেটিক আপনি ফায়ার হবে, আপনি ওখানে হয়ে যাবেন। ঠিক আছে, এইটা হলো স্বয়ংক্রিয় মিলিটারি একটা সীমারেখা। বাবা ক্লাসে তো তুমি চিল্লা পাল্লা করলে কেমন হবে, আসো সালাম দাও সবাই, সালাম আল্লাহ হাফেজ বলো, বলো থ্যাংক ইউ, যাও না কি যাও না যাও প্লিজ বাবা ক্লাস না না না, এক সালাম দেবা। এখন এই স্বয়ংক্রিয় একটা সীমানা প্রাচীর দিল যার নাম ডিমিলিটারি জোন। এর মধ্যে কি হলো, আবার দক্ষিণ কোরিয়া চিন্তা করলো যে এই যে খাটাস এমনও করতে পারে যে কোনাকুনি দাগ দিলে ইচ্ছা করে আরো চলে যাবে, এই জন্য সাউথ কোরিয়া করছে কি এখান থেকে একটা স্বয়ংক্রিয় সীমানা প্রাচীর দিচ্ছে, স্বয়ংক্রিয় না, এই পিচ সাগরে একটা সীমানা প্রাচীর দেয় যার নাম নর্দার্ন লিমিট লাইন, নর্দার্ন লিমিট লাইন। আমরা পেলাম কি, আমরা এখানে একটা বিষয় লিখে নেই, সেটা হলো যে নর্দার্ন লিমিট লাইন, নর্দার্ন লিমিট লাইন এটা হলো যে পিচ সাগরে দক্ষিণ কোরিয়ার প্রদান করা সীমারেখা। আরেকটা হলো ডিমিলিটারি জোন, এটার একটা নাম আছে, নামটা ভুলে গেছি, ডিমিলিটারি জোন এটা হলো সীমান্তে দক্ষিণ কোরিয়ার প্রদান করা স্বয়ংক্রিয় সীমানা রেখা, স্বয়ংক্রিয় সীমানা রেখা, কোরীয় উপদ্বীপ। কি বুঝতে পারছেন? আমরা এখন পরের রেখায় যাব। তাহলে পিচ সাগর ইংরেজি হলো ইয়েলো সি। এখন বলেন তো পিচ কয়লার রং কি? পিচ সাগর মানে ইয়েলো সি, তাহলে পিচ কয়লার রং কি বলেন তো দেখি, পিচ কয়লার রং কি?
আমি একটু আগে বলছি পৃথিবীর 16 ভাগের কয় ভাগ রাশিয়া, মনে আছে? নামটা বুঝেন না, কিসের নাম? নর্দার্ন লিমিটার, একটা আছে ডিমিলিটারি জোন। আমার কথা ইকো হচ্ছে? আল্লাহ রে। আমার কথা বুঝেন না? এখন বোঝা যাচ্ছে? আমি বলতেছিলাম কি, রাশিয়া পৃথিবীর 16 ভাগের কয় ভাগ? আমরা কত নম্বর ছিলাম? নাম্বার 5 নাকি 6 নাকি? আমরা দেখছিলাম 10 ডিগ্রি উত্তর অক্ষরা, 23 ডিগ্রি, 23 ডিগ্রি, 37 ডিগ্রি, 49 ডিগ্রি, 38 ডিগ্রি, রাইট। এবারে দেখি আমরা নাম্বার 6, 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এটা হলো আর্কটিক মাইনাস আটলান্টিক, আটলান্টিক মহাসাগর। আর্কটিক মানে উত্তর মহাসাগর, আর্কটিককে বাংলায় বলে উত্তর মহাসাগর। এই আর্কটিক অঞ্চলটাই কিন্তু সুমেরু বৃত্ত, সুমেরু বৃত্ত। এই আর্কটিকের নিচে লিখতে পারি গ্রিনল্যান্ড, আর আটলান্টিকের নিচে লিখতে পারি আইসল্যান্ড। আইসল্যান্ড রাখো, আইসল্যান্ড। এখন দেখেন, আর্কটিকের বাংলা হলো উত্তর মহাসাগর, এইটাই হলো উপরে হলো 66 ডিগ্রির উপরে হলো শীত সমুদ্র বৃত্ত, আর আর্কটিক সাগরই অবস্থিত, আর আটলান্টিক মহাসাগরের মধ্যে হলো আইসল্যান্ড। আইসল্যান্ড দেখেন একটা বিষয়, এই যে এটা হলো 0 ডিগ্রি মানে নিরক্ষরেখা, তাহলে 66.5 ডিগ্রি হলো এইটা, 66.5 ডিগ্রি নর্থ বা উত্তর অক্ষরেখা। আপনি দেখবেন এর উপরে এই পুরোটা উত্তর মহাসাগর, আর নিচে হলো এখানে আটলান্টিক, এখানে প্রশান্ত, এরকম আর কি। আপনি দেখবেন এই জায়গায় দেখেন একেবারে দাগটা বরাবর, এই জায়গা হলো আইসল্যান্ড, এই বাবা এখানে হলো আইসল্যান্ড, আর দেখেন উপরেই দেখবেন এই জায়গাটা হলো গ্রিনল্যান্ড, এখানে হলো গ্রিনল্যান্ড। তার মানে উপরে উত্তর মহাসাগর, এটাকে ইংলিশে বলা হয় আর্কটিক, ARCTIC, আর্কটিক। উপরে উত্তর মহাসাগর বা আর্কটিক, আর নিচে হলো আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগর, নিচে হবে। এখন এই আর্কটিকের সাথে এখানে যে অঞ্চলটা আছে, এই পুরো অঞ্চলে তুন্দ্রা জলবায়ু বিরাজ করে। এই আর্কটিকের এখানে তুন্দ্রা জলবায়ু বিরাজ করে, তুন্দ্রা জলবায়ু বিরাজ করে। তুন্দ্রা জলবায়ু আবার কি, সেটা হলো 9 মাস বরফ থাকে, 9 মাস বরফ থাকে, বছরের বরফাবৃত থাকে। এই আর্কটিক অঞ্চলে এখানে 8টি দেশ, আর্কটিক অঞ্চলে 8টি দেশ। কে কে দেশ? এই 8টি দেশ, এরা হলো আর্কটিকের দেশ, অথবা এই 8টি দেশ হলো আর্কটিক কাউন্সিলের সদস্য বা উত্তর মহাসাগরের দেশ। দেখেন এখানে কে কে আছে। 1 নম্বরে সবচেয়ে বেশি আছে এখানে, একেবারে এই জায়গায় গ্রিনল্যান্ড, তো এখানে আছে নরওয়ে, সুইডেন, এখানে ফিনল্যান্ড, আর বাকি পুরো এই জায়গাটা হলো রাশিয়া। এখানে সবচেয়ে বেশি আছে
সবচেয়ে বেশি আছে রাশিয়া। তাহলে 1 নম্বর, একবার পরীক্ষা আসছিল আর্কটিকের সাথে বৃহত্তম সীমান্ত কার? রাশিয়ার এখানে হলো দীর্ঘতম সীমান্ত। নাম্বার 2 ফিনল্যান্ড। ওদিক থেকে আসেন তারই দেখবেন রাশিয়ার পরে এখানে দেখবেন ম্যাপের মধ্যে ফিনল্যান্ড আছে, ফিনল্যান্ডের পরে দেখবেন সুইডেন আছে, সুইডেনের পরে একটু আগে দেখবেন নরওয়ে, এরপরে যদি আগান তাহলে দেখবেন গ্রিনল্যান্ড। এখন গ্রিনল্যান্ড তো আর কোনো মালিক দেশ না, এর মালিক হলো ডেনমার্ক, অর্থাৎ গ্রিনল্যান্ডের কারণে ডেনমার্ক। গ্রিনল্যান্ডের পরে এখানে কানাডা, 6 নম্বরে কানাডা। কানাডার পরে এখানে আছে আলাস্কা, নাম্বার 7 হলো আলাস্কা। কি হলো? রাশিয়া, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, গ্রিনল্যান্ড, কানাডা, ও আচ্ছা আলাস্কা। আরেকটা ঝামেলা হইল, আলাস্কা মানে হলো ইউএসএ। 8 হলো এই যে আইসল্যান্ড, এই আইসল্যান্ডের এই অংশটা কিন্তু ইয়ার সাথে লেগে আছে, মানে যদিও এটা আটলান্টিকের দ্বীপ, আইসল্যান্ড আটলান্টিক মহাসাগরের দ্বীপ, কিন্তু আইসল্যান্ড উপকূল বললে সেটা আর্কটিকের সাথে সীমান্ত। আমাদের প্রশ্ন তো হলো যে আর্কটিকের সাথে সীমান্ত লেগে আছে 8টি দেশে, সেটা 8 নম্বর হলো আইসল্যান্ড। সবচেয়ে বেশি আছে রাশিয়ার, রাশিয়ার সাথে সীমান্ত। আর এই অঞ্চলটাতে তুন্দ্রা জলবায়ু বিরাজ করে, 9 মাস বরফ থাকে, বরফাবৃত থাকে। আর আর্কটিকের দেশ হলো 8টা, সবচেয়ে বেশি হলো রাশিয়ার সাথে সীমান্ত দৈর্ঘ্য। সবচেয়ে বেশি সীমান্ত হলো রাশিয়ার সাথে। এই গুট্টুটা এটা চেঞ্জ করে দিয়ে গেছে। দুষ্টু করে বাবা, যাও এখান থেকে। এখন বোঝা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে না? আর এখানে তুন্দ্রা জলবায়ু বিরাজ করে, 9 মাস বরফ থাকে। আর এর অন্তর্ভুক্ত দেশ হলো 8টা। 8টা দেশের মধ্যে সবচেয়ে বেশি রাশিয়ার সাথে, রাশিয়ার পরে আসলে ফিনল্যান্ড, ফিনল্যান্ডের পরে ডান দিক থেকে আসলে সুইডেন, তার উপর হলো নরওয়ে, নরওয়ের পরে দেখবেন গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড ডেনমার্কের, গ্রিনল্যান্ডের নিচে হলো আইসল্যান্ড। আইসল্যান্ড যেটা সীমান্তে লেগে আছে আর্কটিকের সাথে, কিন্তু এর দ্বীপটির অবস্থান কিন্তু আটলান্টিক মহাসাগরে। আর গ্রিনল্যান্ডের অবস্থান কিন্তু আর্কটিক সাগরে অথবা উত্তর মহাসাগরে। কানাডা, তারপরে আলাস্কা, তারপর হলো আইসল্যান্ড, তারপর হলো আইসল্যান্ড। ক্লিয়ার? এবারে নাম্বার 7। চল্লিশ ডিগ্রি থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এটাকে বলা হয় গর্জনশীল 40। ভারত মহাসাগরে অবস্থিত। গজ 40 ভারত মহাসাগরে অবস্থিত। প্রচুর ঝড় বৃষ্টি। না, আরে চলে যাবে।
আচ্ছা দেখেন, গর্জনশীল 40 বলা হয়, ভারত মহাসাগরে অবস্থিত, প্রচুর ঝড় বৃষ্টি হয়। ব্যাপারটা দেখেন, এইটা হলো নিরক্ষরেখা। এখন 40 থেকে 47 দক্ষিণ অক্ষাংশ অক্ষরেখা হবে। তার নিচে যান। এখন আমাকে একটা প্রশ্ন, আমি দুটো দাগ দিলাম, কোনটা 40 হবে, উপরেরটা নাকি নিচেরটা? এটা কমেন্ট করেন তো। 40 কোনটা হবে, উপরেরটা নাকি নিচেরটা? কোনটা 40 হবে, কোনটা 47 হবে? এটা কমেন্ট করে তো দেখি। এই জায়গাটা, এটা দক্ষিণ অক্ষাংশে অবস্থিত এবং এটা ভারত মহাসাগর অংশে। এখানে ভারত মহাসাগর, এই ভারত মহাসাগর অংশে এই জায়গাটা প্রচুর ঝড় বৃষ্টি হয়, যে কারণে জাহাজ চলাচল করতে পারে না। আর এটা ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত। উপরে হবে নাকি নিচে? হ্যাঁ উপরে, রাইট। উপরে 40, নিচে 47। থ্যাংক ইউ। তাহলে এটাও শিখলাম আমরা। এরপরে নাম্বার 8, 17 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তাহলে 17 ডিগ্রি উত্তর অক্ষরেখা দেখেন এই জায়গাটা হবে 0 ডিগ্রি, 5, 10, 15, 17। এই যে 17 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই রেখাটা আসলে যে দেশটাকে টাচ করবে, এই দেশটা হলো ভিয়েতনাম। এবং এই ভিয়েতনামের উপরে উত্তর ভিয়েতনাম, নিচে দক্ষিণ ভিয়েতনাম। তাহলে উত্তর ভিয়েতনাম মাইনাস দক্ষিণ ভিয়েতনাম। 9 নম্বর, 24 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 24 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা হলো ভারত মাইনাস পাকিস্তান। ভারত মাইনাস পাকিস্তান। বিষয়টা কিরকম হবে দেখেন, 17 উপরে 24, কারণ এই 24 ডিগ্রি উত্তর অক্ষরেখা গেলে আপনি দেখেন না যে এই রকমের ভারতটা, এটা তো বাংলাদেশ, এই যে এখানে এদিক থেকে এদিকে না, এই না ভারত। আর এখান থেকে দেখবেন এই জায়গা থেকে এখানে কিন্তু পুরো পাকিস্তান, এটা হলো পাকিস্তান। পাকিস্তানে কিন্তু এরকমের। তার মানে এই 24 ডিগ্রি উত্তর অক্ষরেখা যে আসছে, এই রেখার পর্যন্তই পাকিস্তান পাবে, এর নিচে পাকিস্তান পাবে না। এটা হলো 24 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তাহলে ভারত মাইনাস পাকিস্তান, এবং এখানে কিন্তু আরব সাগর, এটা ভারত, এই জায়গাটা হলো উপরে হলো পাকিস্তান। আই থিঙ্ক বুঝতে পারছেন? ঠিক আছে। আগামী ক্লাসে, আগামী রবিবার তো হলো মনে হয় খুব সম্ভবত 25 তারিখ, 5 ফেব্রুয়ারি, যেটা হলো আপনার শবে বরাত। শবে বরাতের দিন তো বন্ধ থাকবে, অনেকে নামাজ রোজা করবে, ওই দিন আসলে ক্লাস হবে না। আপনাদের সাথে দেখা হবে মঙ্গলবারে। আমি এর মধ্যে আপনাদের কিছু শেয়ার করব, আমি কিছু তথ্য শেয়ার করব যে পরীক্ষার ব্যাপারে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরীক্ষা। পুরো বিগত প্রশ্ন যেগুলো আছে, বেসিক ভিউ যদি থেকে থাকে, বেসিক ভিউর পুরো বিগত কোশ্চেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ভূগোল সুশাসন, 4টাই সুন্দর করে ব্যাখ্যা সহ করে রাখবেন। ঠিক আছে। থ্যাংক ইউ, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কোনো কথা বলা থাকলে আমাকে ইনবক্স করবেন অথবা গ্রুপে পোস্ট দিয়ে আমাকে মেনশন করে দিবেন। আসসালামু আলাইকুম।